কি অবস্থা কাঁচা বাচ্চারা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের বাংলা বইয়ের 14 পার্ট অর্থাৎ অমল ও দোয়লা এই নাটকটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথের একটা গুরুত্বপূর্ণ রচনা। আমি আছি তোমাদের ইনস্ট্রাক্টর লিখন, এবং এই গল্পের মাধ্যমে তোমাকে এই নাটকটা আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করা হবে। চলো আর দেরি না করে আজকের পার্টটা শুরু করা যাক। প্রথমে আমরা কিন্তু প্রতিটা ক্লাসের আগেই আমরা কিন্তু দেখে নিই আজকের পাঠের বাস্তবমুখী এবং প্রায়োগিক শিক্ষণফলগুলো কি কি। তাহলে আজকের পাঠের প্রথম শিক্ষণফল হচ্ছে প্রমিত নাট্য সংলাপ এবং বচনভঙ্গি বুঝতে পারবো। শিক্ষার্থীরা নাটক চরিত্রগুলো মনোভাব, যে অসুস্থ অমলের আকুলতা এবং দইওয়ালার সরল স্নেহটা বুঝতে পারবা, এবং প্রমিত সাবলীল উচ্চারণের মাধ্যমে সাবলীল সংলাপ প্রকাশ করতে পারবে, এবং সামাজিক সহমর্মিতা এবং নৈতিক মূল্যবোধের তোমার মধ্যে অনুভূতি জাগ্রত হবে। এই বিষয়টা আমরা নাটকটা পড়লে আরও একটু ভালোভাবে দেখতে পারবো। প্রথমে আমরা একটু, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি, তার জীবনী সম্পর্কে আমাদের অবশ্যই জেনে নিতে হবে, যেটা তোমাদের পরবর্তী ক্লাসে অনেকটা হেল্প করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি তিনি কিন্তু 1913 সালে নোবেল পান। জাতীয় চেতনা এবং সঙ্গীত, তিনি তার জীবনে অপরিহার্য গৌরব আমার সোনার বাংলায় গানটি রচিত করেছেন। তাহলে এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এছাড়াও ভারতের জাতীয় সঙ্গীত আছে, এটাও কিন্তু তিনি লিখেছেন। অমর এবং দোয়লা মূলত তার বিখ্যাত রূপকধর্মী নাটক ডাকঘর থেকে সম্পাদিত। তাহলে ডাকঘর যে নাটকটা থেকে কিন্তু এই যে ছোট্ট অমল এবং দইওয়ালার কাহিনীটা, এটা কিন্তু নেওয়া হয়েছে। তাহলে অমল এবং দইওয়ালার অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা আজকের পাঠের কিছু শব্দার্থ জেনে নিব। উদাস শব্দের অর্থ উদাসীন বা আনমনা ব্যাকুল হওয়া। কবিরাজ, যিনি ভেষজ বা গাছগাছালি দিয়ে প্রাচীন চিকিৎসা করেন। এখানে আমরা দেখতে পারবো কবিরাজ, অমল একজন অসুস্থ, তো তাকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করেছেন। সে কিন্তু ঘরে থেকেই বাইরের জগৎটা উপলব্ধি করছে, এবং বাইরে যাওয়ার যে অনুভূতিটা, এটা কিন্তু দোয়েলার সাথে ব্যক্ত করছে। বেলা বইয়ে দেওয়া মানে কি? সময় নষ্ট করা বা দেরি করে ফেলা। দেখো, আমরা যখন কারোর সাথে অনর্থক কথা বলি বা সময় নষ্ট করি, আমরা কিন্তু এটা বলে দেই না যে বেলা বইয়ে দিচ্ছ তুমি আমার, বা তুমি আমার সময়টা নষ্ট করে ফেলছো। তো ওই বিষয়টা কিন্তু এখানে বোঝানো হয়েছে। হাঁকতে হাঁকতে মানে কি? উঁচু গলায় সুর করে ডাকতে বা আওয়াজ দিয়ে। এই যে যারা হকাররা আছেন আমাদের আশেপাশে, প্রতিদিন দেখবো বাড়ির নিচে অনেকেই হাঁকতে হাঁকতে যান, যে তরকারি, মাছ বা কোনো ধরনের গৃহস্থলী সামগ্রী হতে পারে। সো ওই হাঁকতে হাঁকতে কারা যান? হকাররা। এই যে আমাদের গল্পের দইওয়ালার কথা উল্লেখ আছে, উনি কিন্তু মানে এরকম উচ্চ স্বরায় ডাকতে ডাকতে কিন্তু দই বিক্রি করেন। চলো, আমাদের নাটকটা কিন্তু আরো মজার। তুমি যদি পড়ো, এটা তোমার কাছে নিজের কাছেও ভালো লাগবে। তো এখানে আমি সম্পূর্ণ নাটকটা আজকে তোমাকে একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করাবো, বোঝাবো, দেখাবো। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, আগে প্রথমেই একটা ছেলে ঘরের ভিতর বন্দি আছে। সে জানলা থেকে একজন মানুষের সাথে কথা বলছে। অপরিচিত একজন মানুষ তিনি কিন্তু দই বিক্রি করেন। এখানে কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। অপরিচিত মানুষদের সাথে কথা বলার ক্ষেত্রে তাকে যাচাই বাছাই করে কিন্তু কথা বলতে হবে। যে তুমি হয়তো একজন অপরিচিত মানুষের সাথে কথা বলছো, তোমাকে হয়তো বা এখন এই সময়টাতে 26 সালে এসে কিন্তু অনেক অপহরণ হচ্ছে, অনেকেই দেখো অজ্ঞান করে নিয়ে যাচ্ছে। তো ওই বিষয়ে সতর্ক তোমাকে থাকতে হবে। প্রথমে নাটকটা এভাবে শুরু হয়েছে, দই দই ভালো দই। এটা কিন্তু দইওয়ালা হাঁকতে হাঁকতে যাচ্ছে। অমর, দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। তাহলে অমল দইওয়ালাকে ডাকছো কেন? দই কিনবে? অমল বলছে, কেমন করে কিনবো, আমার তো পয়সা নাই। দইওয়ালা,
কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? তাহলে তিনি বলছে, কিনবে না তাহলে আমার এই যে দিনটা নষ্ট করে দিচ্ছ কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা, আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে মন কেমন করছে। মানে অমলেরও কিন্তু এরকম যদি যেতে পারতো, বা এই যে পুরা সবকিছু ঘুরে ঘুরে দেখার শখটা, এটা কিন্তু তার ভিতরে জাগ্রত হচ্ছে, কারণ সে কিন্তু ঘরে বসে কোথাও যেতে পারে না, বাইরের দৃশ্য দেখতে পারে না। সে মনে মনে উপলব্ধি করার চেষ্টা করে। দইওয়ালা, বাবা তুমি এখানে বসে কি করছো? দইয়ের বাঁক নামিয়ে। তাহলে এইখানে দইওয়ালা যিনি আছেন তিনি কিন্তু দইয়ের বাঁকটা নামিয়ে তার সাথে কথোপকথনে জড়িয়ে পড়ছেন। কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। তাহলে কবিরাজ কিন্তু অমলকে বাইরে যেতে নিষেধ করেছেন। এখানে কিন্তু তোমাকে খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে যে অমলকে কে বাইরে যেতে নিষেধ করেছেন? কবিরাজ। তাহলে কবিরাজ অমলকে বাইরে যেতে নিষেধ করেছেন, তাই আজ সারাদিনই এখানে বসে থাকি। চল পরবর্তী দৃশ্যে যাই আমরা। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে এসেছো? আমাদের গ্রাম থেকে এসেছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। দইওয়ালা, আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়। তাহলে এখানে আমরা দইওয়ালার গ্রামের নাম দেখতে পাচ্ছি, পাঁচমোড়া পাহাড়। পাঁচমোড়া পাহাড়ে কিন্তু দইওয়ালার গ্রাম অবস্থিত, শামলি নদীর ধারে। তাহলে দইওয়ালার গ্রাম কোথায়? পাঁচমোড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। এখানে নদীর নামটা একটু খেয়াল করবো, এখানে কিন্তু শামলি লেখা আছে। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে শ্যামলি লিখে। শামলি নদীর ধারে। অমল, পাঁচমোড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দোয়েলা, তুমি দেখেছো? পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? তাহলে এখানে কিন্তু এই যে দইওয়ালা যখন শুনলো যে কবিরাজ তাকে বাইরে বেরোতে নিষেধ করেছে, দইওয়ালা জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? তোমার কোনো সমস্যা আছে? প্রতি উত্তরে অমল বলল যে না, আমি আসলে জানি না আমার কি হয়েছে, আমি বাইরে বেরোতে পারি না। তার পরবর্তীতে তার গ্রামের বর্ণনা দিল এখানে, সে কোথা থেকে এসেছে। তাহলে দইওয়ালার গ্রাম কোথায়? পাঁচমোড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। চলো আমরা পরবর্তী দৃশ্যে দেখি। না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম। একটা লাল রঙের রাস্তাও ধরে না? দইওয়ালা, ঠিক বলেছ বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সবাই গরু চড়ে বেড়াচ্ছে। তাহলে কোন গ্রামে? এই যে দইওয়ালাদের গ্রামে কিন্তু সেখানে গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছ। আমাদের গ্রামে গরু চড়াইতে বয় কি, খুব চড়ে। অমল, মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। তাহলে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় যে অমল দইওয়ালাদের যেই গ্রামে নারীরা নিয়ে যান তারা কিন্তু লাল শাড়ি, আমরা কিন্তু এখানে ছবির মাধ্যমেও প্রকাশ করেছি যে গরু চড়ছে পাঁচমোড়া পাহাড়ের তলায়, এখানে যে তারা কলসিতে জল নিয়ে যাচ্ছে লাল শাড়ি পরে। বাবা, ঠিক বলেছ। আমাদের গোয়ালপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই, তাদের তাদের কি না তারা লাল শাড়ি পরে তা নয়, কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছো। তার মানে এই যে অমল তার নিজের ইচ্ছা থেকে বা নিজের কল্পনা থেকে ওদের দইওয়ালাদের গ্রাম সম্পর্কে ধারণা দিচ্ছে, এটা কিন্তু দইওয়ালা গ্রামের সাথে মিলে যাচ্ছে। ওইখান থেকে দোয়েলা মনে করছে সে অবশ্যই কোনো না কোনো সময়ে তাদের গ্রামে গিয়েছে। সত্যি বলছি দাদা, আমি একদিনও যাই নাই। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি, খুব নিয়ে যাব। তাহলে অমল কিন্তু নিজের কল্পনা থেকেই তাদের দোয়েলাদের গ্রামের বর্ণনা দিচ্ছে, যেটা খুব কাল্পনিকভাবে তাদের গ্রামের সাথে মিলে যাচ্ছে দোয়েলাদের। চলো পরবর্তী দৃশ্য আমরা দেখি। অমল বলছে, আমাকে
তোমার মতোই দই বেচতে শিখিয়ে দিবে? ওই রকম বাঁক কাঁধে নিয়ে দূরের রাস্তায় দিয়ে, তাহলে এই যে বাঁকটা বলতে বোঝাতে হচ্ছে, এই যে বাঁক কাঁধে নিয়ে ও রাস্তায় হাঁকতে হাঁকতে দই বিক্রি করবে। দইওয়ালা বলছে, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। তাহলে দইওয়ালার কি চিন্তা, যে পুঁথি অর্থাৎ বই পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না, আমি পণ্ডিত হব না। পণ্ডিত বলতে এখানে কিন্তু শিক্ষক বোঝানো হয়েছে। ভালো একটা জায়গায় তুমি যাবা পড়াশোনা করে। আমি তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। আমাকে সুরটা শিখে দাও, দই দই দই, ভালো দই। দইওয়ালা, হাই পোড়া কপাল, এই সুর কি শেখার সুর? না, আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের শেষের দিকে যেমন পাখি ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছে। দইওয়ালা, বাবা, একবার দই তুমি খাও, পয়সা কথা বলো না, তুমি খেলে আমার কত খুশি হব। দই বেচতে কত সুখ তা তোমার কাছেই শিখলাম। প্রস্থান মানে কি? স্থানটা ত্যাগ করলো। তাহলে এইখানে দইওয়ালা এবং অমলের মধ্যে একটা সুন্দর কথোপকথন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সর্বশেষ দইওয়ালা অমলের সাথে কথা বলে মায়া হলো এবং তাই কিন্তু এক ভাঁড় দই সম্পূর্ণ বিনামূল্যে দিল, এবং দই বিক্রি করার যে আনন্দটা, এটা কিন্তু দইওয়ালা উপলব্ধি করতে পারলো অমলের কথার মাধ্যমে। আশা করি আমাদের নাটকটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং নাটকটাতে কি কি হয়েছে এই বিষয়গুলো দৃশ্যের মাধ্যমে আমরা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। এর পরবর্তীতে তোমাদের বইয়ের কিছু শূন্যস্থান আছে, যেটা উত্তর আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে কথা বলতে বলতে ড্যাশ বয়ে গেল, তাহলে বেলা বয়ে গেল। মাথায় করে সবজি নিয়ে ড্যাশ চলে যাচ্ছেন, তাহলে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছেন। হর পরে কিন্তু চন্দ্রবিন্দু আছে, তাহলে এটা একটু খেয়াল রাখবো আমরা। ড্যাশ কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, তাহলে কে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন? কবিরাজ। আহা, বাছা আবার ঘুমিয়ে পড়েছে, তাহলে আহা ড্যাশ ঘুমিয়ে পড়েছে, বাছা আবার ঘুমিয়ে পড়েছে। এখানে কিন্তু আহার পরে দেখতে পাচ্ছ একটা বিস্ময়বোধক চিহ্ন। আমাদের বিরাম চিহ্ন ক্লাসে কিন্তু তোমাকে বলেছি যে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু বিরাম চিহ্ন ব্যবহার করি। সো আহা একটা অনুভূতি প্রকাশ করা হচ্ছে, এই জন্য আমরা এখানে বিরাম চিহ্ন দিয়েছি। ড্যাশ মনে কি ভাবছে? ও উদাস মনে কি যেন ভাবছে ও। এর পরবর্তীতে তোমাদের বইয়ের কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর আমরা সমাধান করার চেষ্টা করব বইয়ের আলোকে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, দইওয়ালার বাড়ি কোথায়? আমি তোমাকে এটা বারবার বলেছি, দইওয়ালার বাড়ি দূরবর্তী পাঁচমোড়া পাহাড়ের পাদদেশে শামলী নদীর মনোরম তীরে অবস্থিত, যেটি অতি শান্ত এবং মনোরম গলা গ্রাম। গলা বলতে কাদের বোঝানো হয়েছে? যারা গরু চড়ায় তাদের কিন্তু গলা বলা হয়। তাহলে দইওয়ালার বাড়ি দূরবর্তী পাঁচমোড়া পাহাড়ের পাদদেশে শ্যামলী নদীর মনোরম তীরে এবং অত্যন্ত শান্ত এবং মনোরম একটা গ্রাম। অমল কেন দইওয়ালার সঙ্গে যেতে চায়? তাহলে অমল ঘরের চার দেয়ালে অবরুদ্ধ এবং একা, তাই দইওয়ালার সঙ্গে দূর দূরান্তে ঘুরে বেড়ানো, মেঠোপথ, নদী বর্ধিত সবুজ গ্রামে মুক্ত স্বাধীন জীবন অমলকে ভীষণ টানে। কারণ কবিরাজ কিন্তু তাকে বাইরে যেতে নিষেধ করেছেন, বাট সে যদি একটু সুযোগ পায় বাইরে সৌন্দর্যটা উপভোগ করা, সে কিন্তু অবশ্যই বলেছে। সে কিন্তু দেখভাল শেষের দিকে বলেছে যে সে যদি সুযোগ পায়, যখন কবিরাজ তাকে তোর অসুখ সেরে যাবে, সে কিন্তু দইওয়ালার গ্রামে যাবে। অমল কেন দইওয়ালার সঙ্গে যেতে পারছে না? অমল খুবই মারাত্মক একটা ব্যাধিতে আক্রান্ত ও গুরুতর অসুস্থ। কবিরাজ তাকে কোনোভাবেই ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। এই শারীরিক কাঠামোর বিধিনিষেধের কারণেই অমল দইওয়ালার সাথে যেতে পারছে না।
আশা করি তোমরা আমাদের প্রথম 3টা প্রশ্ন বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো কি লেখা আছে। 4 নম্বর প্রশ্ন, অমল কিভাবে দোয়েলা গ্রাম সম্পর্কে জানে? এটা কিন্তু খুব একটা কাল্পনিক বিষয় যে একজন ছেলে যে ঘরের ভিতরে বন্দি, সে তাদের গ্রামে যায় নাই, কিন্তু সে গ্রামের সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তা কিন্তু হুবহু দোয়েলা গ্রামের সাথে মিলে যাচ্ছে। দেখো, অমল কখনো সরাসরি সেই গ্রামে যায় নাই, তবে সে নিজের প্রখর গভীর অন্তর্দৃষ্টি দোয়েলার মুখের বিবরণ এবং অসাধারণ কল্পনা শক্তি দিয়ে মনের মণিকোঠায় গ্রামের বটের গাছ, নদীর তীরের জীবন্ত ছবি এঁকে নিয়েছে, যার মাধ্যমে কিন্তু সে বর্ণনা দিতে পারছে দোয়েলা গ্রাম সম্পর্কে। প্রশ্ন 5, অমল দোয়েলা কেন হতে চায়? অমলের কাছে বই পড়ে ভুল প্রশ্ন করেছি। অমল দোয়েলা হতে চায় কেন? অমলের কাছে বই পড়ে মস্ত মস্ত পণ্ডিত হওয়ার চেয়ে কাঁধে বাঘ ঝুলিয়ে কাঁধে দইয়ের বাঘ নিয়ে সুদূর কোনো বড় বটের তলা দিয়ে স্বাধীনভাবে সুর করে করে দই বেচার মুক্ত জীবনই অনেক বেশি আনন্দময় এবং অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে। এই জন্য কিন্তু সে দইওয়ালা হতে চেয়েছে। পরবর্তী প্রশ্ন 6 আমি দেখতে পাচ্ছি, অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে সুখ পেল? দইওয়ালা তার দই বেচা পেশাকে অত্যন্ত সাধারণ জীবিকা মনে করত, কিন্তু অমলের অকৃত্রিম নিখুঁত ভালোবাসায় দইয়ের বিক্রিতে পরম সুখের কাজ বলা এবং তার সরলতায় মুগ্ধ দেখে দইওয়ালা মনে অনাবিল আত্মিক আনন্দে ভরে ওঠে এবং সে এক নতুন আনন্দের সন্ধান পায়। এই যে একটা ছেলে যে বাইরে বাইরে ঘুরে দই বিক্রি করাটা একটা আনন্দময় মনে করছে বা যে কতটা স্বাধীন, এটা কিন্তু উপলব্ধি করতে পেরেছে অমলের কথায়। এই জন্য কিন্তু এই কথার মাধ্যমে সে একটা আনন্দময় সুখের সন্ধান পেয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আশা করি অন্য একটা ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।